সূচক 23,300 ভেঙেও নিচে, অর্থাৎ 23,260-এর আশপাশ থেকে একটা বাউন্স ব্যাক, বাট ক্লোজিং 23,900, অর্থাৎ যে ভোলেটিলিটিটা আমরা দেখছি সেটা কিন্তু এই সময়ের পার্ট অ্যান্ড পার্সেল। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং যেহেতু 15 দিন পর আপনাদের সাথে ভিডিও দিতে পারছি, ফলে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগে তার অনেকগুলোই আছে, কিন্তু কিছু অল্প আধটু জিনিস নিয়ে আজকের কন্টেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করছি, অর্থাৎ বাজার সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, বা আমার একটা বিশ্লেষণ বলতে পারেন। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল টেক টক উইথ শান্তনু সেন। আশা করছি আপনারা সবাই মোটামুটি ভালোই আছেন। মানে ফেস্টিভ সিজন যেটা চলছে সেটা ঠিকঠাক কাটছে, এবং আগামী দিন যে ফেস্টিভ সিজনটা আসতে চলেছে সেটাতেও হয়তো আপনারা ভালোই থাকবেন। সেই জন্য নাম দিয়েছি এটা কি স্যান্টা র্যালি শুরু হয়ে গেল, কারণ ক্রিসমাস সামনে। কতগুলো জিনিস মনে পড়ছে এই সময় দেখতে দেখতে। আমরা 2024-এর প্রায় ক্যালেন্ডারটা কমপ্লিট করতে চলে এলাম। নানান ঘটনাবহুল সময় এই বছরটা গেল। বিশেষ করে যারা বছরের প্রথম দিকে যদি কয়েকটা ভিডিও উল্টে পাল্টে দেখেন, তাহলে হয়তো কিছুটা হলেও সেখান থেকে একটু আভাস পেতে পারেন। তো যাই হোক, এগুলো একটা হিন্ট মাত্র। তবে এখানে আমি যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করি, যে টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে আমি চেষ্টা করি শিক্ষামূলক দিক থেকে কিছু জিনিসকে হাইলাইট করার, যেটা আমার মনে হচ্ছে বাজারের পরিপ্রেক্ষিতে আমার যে বিশ্লেষণ। মানে আমার মনে হচ্ছে বলে বাজারের ব্যাপার নয়, মানে বাজার যেটা করছে সেটা আমি বোঝার চেষ্টা করছি টেকনিক্যালসের মাধ্যমে। ভুলভ্রান্তি থাকতে পারে, যেটা এতদিন আপনারা আমার সাথে আছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাজারের গতিবিধির ওপরে আমার দৃষ্টিভঙ্গি কী থাকে। তো যাই হোক, আলোচনার বিষয়বস্তু ছিল 23,662 আমার ফিগার, মানে এতে গোল গোল ফিগার 23,600 ভাঙবে না ভাঙবে না। ফাইনালি 23,600 ভাঙলো। ভেঙে ক্লোজিং দিয়েছিল একটা সপ্তাহে, বাট একটু পেনিট্রেশন করার পরে সাডেনলি বাজার একটা পুল ব্যাক করে। পেনিট্রেশনটা 23,300 ভেঙেও, মানে 23,360-62-র আশপাশ থেকে পুল ব্যাকটা আসে, এবং ক্লোজিংটা দেয় 23,900, বর্তমান যে জায়গায় ক্লোজিং। তার মানে একটা সপ্তাহের মানে ভাঙা, তারপরের সপ্তাহে পুল ব্যাক, এটাকে আমি ওই পেনিট্রেশনের জায়গাটাই দেখব। বাট এই সংকেতটা কিন্তু, এই যে ভোলেটিলিটির সংকেতটা লোয়ার এন্ডে হলো, এটাই আভাস দেয় যে কোথাও না কোথাও হয়তো একটা পজিটিভ বায়ার বা ইন্টারেস্ট পিপল বা ইন্টেলিজেন্ট লোকেরা হয়তো কোথাও একটা ইন্টারেস্ট দেখানোর চেষ্টা করছে বাজারের লোয়ার এন্ডে। এটা যেমন আমি যখন লাস্ট ভিডিও করেছি, আচ্ছা 15 দিন আগে আপনাদের সাথে আমি খুব ক্লিয়ার ডিসকাশন করেছিলাম আমার তরফ থেকে, যে অ্যাটলিস্ট এই 23,662-600 এই সমস্ত জায়গায় আমি, আমার কাছে যদি একটা 10,000 টাকা থাকে, তার 5,000 টাকার ইনভেস্টমেন্ট অবভিয়াসলি এই সমস্ত জায়গায় একটা করার চেষ্টা করব, এবং সেটা সাকসেস হবে কি না আমি সেটা এই মুহূর্তে কোনোভাবেই ভাবছি না, এবং আমি সেটা করেছি। এখন আপনারা হয়তো বলতে পারেন যে কোন স্টকে, সেটা আমি বলতে পারি না, কারণ ওই দেখিয়ে আমি কোনোদিন মানে পোর্টফোলিওর বিচার, আমি কি কিনছি এমনি, এটা কোনোদিনই বলি না। নিশ্চয়ই আপনারা জানেন, মাঝে মধ্যে কোনো একটা সময় হিন্ট দিতে পারলাম, সেটা দ্যাটস অ্যানাদার কোয়েশ্চেন। তো আমি সেখানে ইনভেস্টমেন্ট করেছি, এবং ইনভেস্টমেন্টের পরে নিশ্চয়ই জানেন যে তারপরেও বাজার 300 পয়েন্ট মতো নিচে চলে যায়। আমি কোনোভাবেই প্যানিক ছিলাম না, রাদার আমি ওয়েট করছিলাম যে যদি আরও বাজার এই সময়তেই কিছু ধাক্কা পায়, কিন্তু দেখলাম জায়গাটা খুব ছোট হয়ে আসছে। তা আগামী সময় যে এই ধাক্কাটা আসবে না এটা আমি বলছি না, বাট যে পুলব্যাকটা হলো তাতে যে অল্প কিছু সংখ্যক স্টকে আমি কনসেন্ট্রেট করছিলাম সেগুলো বেড়েছে, এবং সার্টেন পার্সেন্টেজ ভালোই বেড়েছে। কোনোটায় 10, কোনোটায় 12, কোনোটায় 16% মতো আমি যেগুলো স্টকে কনসেন্ট্রেট করছি। তো সেটা পরে আসবো। আগে বাজারের বিশ্লেষণটা যদি আরেকটু অন্যভাবে করা যায় ছোট্ট করে, সেটা হচ্ছে, দেখুন এই সময় নানান নিউজ বাজারের মধ্যে ঘুরছে। তার মধ্যে একটা প্রধান যে নিউজটা বাজারে হিট করছে সেটা হচ্ছে এফআইআই সেলিং। আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি
বা আমি যেহেতু বাজারের বাইরের অঙ্গ নয়, এই নিউজগুলো আমার কাছেও থাকে, আমিও দেখি, বাট আমি কোনো রকম প্রভাবিত নয়। অর্থাৎ কেউ না কেউ তো বিক্রি করবে, কেউ না কেউ তো কিনবে, এটাই তো শেয়ার বাজার। তো যে রিচ ভ্যালুয়েশন টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে আমরা দেখি, বা আমি দেখি অন্তত, যারা ফান্ডামেন্টাল দেখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন, তো সেই ভ্যালুয়েশনের থেকে বাজার রিয়াকশান করেছে। আমি আবার বলছি, আমি কোনোভাবেই নার্ভাস নয়, র্যাদার আমি অপেক্ষা করব আরও, বাজার পুলব্যাক যদি হয়, সাস্টেন করে, তারপরে যদি বাজার আবার কোনো কারেক্টিভ ফেজ আসে, সেটায় আরও আমার কাছে যে ক্ষুদ্র সঞ্চয়ের টাকা আছে, আমি নিশ্চয়ই সেটাকে ইনভেস্টমেন্ট করার কথা ভাববো অ্যাপ্রোপ্রিয়েট জোনে। এবং আমি এটা শিওর যে আমার কেনার পর বাজার আরও নিচে চলে যাবে, আমি তাতে কোনো রকম মানে নার্ভাস ফিল করি না। কারণ আমার লক্ষ্যটা আগামী সময়, অর্থাৎ 2026 শুরুতে এবং 2027 শেষ পর্যন্ত এই টাইম স্প্যানের মধ্যেই থাকবে। অর্থাৎ আমরা 2024 কাটিয়ে এলাম, 2025-এ পা রাখতে চলবো। এই যে এখন যে এক্সপেক্টেড একটা পুলব্যাক র্যালি, যেটা আমি টেকনিক্যালি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হওয়া মনে হচ্ছে একটা সমূহ সম্ভাবনা আছে। তার মধ্যে কতগুলো ওয়েট অফ এভিডেন্স আমরা দেখতে পাই বা পাচ্ছি। এবং টিপিক্যালি একটা এই 25কে কেন্দ্র করে একটা স্যান্টা র্যালি, একটা তথাকথিত র্যালি, এটাও সচরাচর মার্কেটের মধ্যে দেখা যায় বিভিন্ন সময়। এবং হিস্টোরিক্যালি দেখা গেছে ডিসেম্বর মাসটা বেশ পজিটিভই থাকে। তো সবসময় যে সেটা পজিটিভ থাকবে এরকম তো কোনো ব্যাপার নয়। তবে যেখান থেকে বাউন্স ব্যাক করেছে আর আপাতত যেখানে ক্লোজিং, সামনে কিন্তু প্রচুর বাধা, অর্থাৎ সূচক ভিত্তিক আলোচনায়। দেখে নিন আলোচনাটার আমি টেকনিক্যালি বর্ণনা করার চেষ্টা করলাম। আর যেহেতু আর একটা সপ্তাহ বাকি, তার মানে আমরা যে সপ্তাহটা পা রাখবো সেটা হচ্ছে 25 থেকে 29, এর মধ্যে এক্সপায়ারি উইক থাকবে। সোমবার দিনকে মুম্বাইয়ের ইলেকশনের রেজাল্টের এফেক্ট মার্কেট বুঝবে বা মার্কেট ডিসকাউন্ট করবে। ফলে সব মিলিয়ে আবার একটা ভলিটিলিটি থাকবে, হায়ার এন্ড থেকে সেল অফের সম্ভাবনা থাকবে, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন। আর যেহেতু সেটেলমেন্ট উইক, এরপরে কিছু সাময়িক চেঞ্জেস তো থাকছেই, নিশ্চয়ই জানেন। ফলে রোল ওভার, শর্ট ট্র্যাপ, লোয়ার এন্ডে যারা অতিরিক্ত নেগেটিভ নিউজ নিয়েছেন তারা, আডানি নিউজ, এইসব তো নিউজ আছেই অনেক শেয়ার বাজারে। তো এই সব মিলিয়ে চেষ্টা করেছি টেকনিক্যালি বর্ণনা করার জন্য। যারা ফান্ডামেন্টালি এর সাথে ম্যাচ করাতে চাইছেন ঠিক আছে, আর যারা নিজেদের মতো করে ভাবছেন তাদের জন্য রইল আমার এই ছোট্ট বিশ্লেষণ। 22/11/2024 শুক্রবার বাজার বন্ধের পর রেকর্ড করছি। বাজার বন্ধ হয়েছে 23,907। পরের সপ্তাহ, অর্থাৎ বিশ্লেষণ করার চেষ্টা করছি 25/11/2024 থেকে 29/11/2024 মধ্যে গতিবিধিতে কি কি লক্ষণ উঠে আসতে পারে। প্রসঙ্গত উল্লেখ করতে হবে, এরই মধ্যে মুম্বাই ইলেকশনের এফেক্ট এবং এক্সপায়ারির ভোলেটিলিটি থাকবে। ফলে বাজার যে অস্থির থাকবে এবং ভোলেটিলিটিটা যে খুব বেশি মাত্রায় হতে পারে, আশা করছি সেটা নিশ্চয়ই সাইকোলজিক্যালি আপনারা বুঝতে পারছেন। আমার বাদিকে রয়েছে নিফটি উইকলি স্পট এবং ডান দিকে রয়েছে নিফটি ডেলি। প্রথমে উইকলি একটু বিশ্লেষণ করে নিই। দীর্ঘদিন বাজারের যে সেল অফটা চলছে সেটা এখনো চলছে, এবং আমি এখানে যেটা অ্যাজ ইউজুয়াল ড্র করি সেটা হচ্ছে 9 এক্সপোনেনশিয়ালের নিচে। দেখুন, নর্মালি 9 এক্সপোনেনশিয়ালের ওপরে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে ততক্ষণ পজিটিভ কিছু চিন্তাভাবনা এক্ষুনি এই মুহূর্তে আহ, আমি অন্তত বুঝতে পারছি না। অর্থাৎ নেগেটিভ বায়াস যে আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ট্রেন্ড লাইনটা টেনেছি মোর অরলেস এটা একটু পেনিট্রেশন ছিল, যেটা ইলেকশন রেজাল্টের দিনকে আহ, সম্ভবত ওই লোটাই আমাদের এখানে দেখার জায়গা। সেই হিসেবে সেই ট্রেন্ড লাইনটা উইকলিতে আমরা এখনো ধরে রাখতে পেরেছি বলে আমার ধারণা। যেখান থেকে বাজার পুল ব্যাক করেছে সেটা অবভিয়াসলি একটা ওভারসোল্ড জোন এবং টেকনিক্যালি এবং মাল্টিপল সাপোর্ট এরিয়ার কোনো একটা জায়গায় থেকে বাজার ঘুরেছে। মানে যদি লোটা আমরা দেখি তাহলে 23,263, মানে সাব বিলো 23,300। আরও একটা জোন ছিল যে জোনে যে কোনো জায়গায়
রাউন্ড নাম্বারে হিসেব করলে 23,300, 23,200, 23,100, 23,000, দিস আর অল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট এরিয়া। বাট কোথা থেকে এক্স্যাক্ট বাউন্স ব্যাক করবে সেটা হয়তো আন্দাজ করাটা একটু ডিফিকাল্ট হয় মাঝে মধ্যে, তবে যাই হোক করেছে। কিন্তু পজিটিভিটি যেটা আছে সেটা হচ্ছে দীর্ঘ সাপ্লাই এর পরে আহ, বাজার একটা অনেকদিন পর একটা হোয়াইট ক্যান্ডেল দেখছে, যেটা পজিটিভ বায়াসের মানে অনুমান করতে পারি আমরা। অর্থাৎ লাস্ট উইকে ভোলেটিলিটিটা বুলেরা যা হোক করেও ম্যানেজ করে ভালো পজিটিভ জায়গায় ক্লোজিং করেছে। সেই 23,660 যে ফিগারটা নিয়ে আমরা আলোচনা করেছি বহুবার, মার্কেট এখানে একটা পজ পেতে পারে। আমি আমার কথায় আপনাদের সাথে আলোচনা করতে করতে বলেছিলাম এই জায়গায় আমি আমার প্ল্যানিং কি ছিল সেটা আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা অলরেডি মিস করে গেছেন লাস্ট দুটো উইকের ভিডিও প্লিজ দেখে নিতে পারেন। এক সপ্তাহ স্কিপ আছে ডিউ টু আমি হলিডে ছিলাম, আমি আপনাদের বলেই ছুটি নিয়েছিলাম। ফলে সেই 23,660-এর উপরে যে ক্লোজিংটা সেটা কনভিনসিং ক্লোজিং 23,960। আমি 23,660টা কেন মেনশন করছি, এইটা ছিল আমাদের লাইন অফ কন্ট্রোল। দেখুন একটা পেনিট্রেশন হয়েছে, পেনিট্রেশনটা সেই উইকে ক্লোজিংটা দিয়েছিল 23,532। অবভিয়াসলি পেনিট্রেশনটা 100 পয়েন্টের নিচে ছিল, বাট সামহাউ একটা উইকের নেগেটিভিটি পরের উইকে যেভাবে পুল ব্যাক করলো, ফলে আমি আবার ওই একই জায়গায় কনসার্ন থাকবো যে কনজিকিউটিভ দুটো উইক যদি এর নিচে ক্লোজিং হয় সেক্ষেত্রে কিন্তু বাজারের গতিবিধিতে আরো একটু প্যানিক লাইক সিচুয়েশন থাকতে পারে। এবার যেহেতু 23,660 একটা লজিক্যাল নাম্বার, লজিক্যাল নাম্বারটা আমি আগেও বুঝিয়েছি, আমি এবারে অতটা ডিটেলস যাচ্ছি না, কারণ আর 4-5 দিন মানে ট্রেডিং হয়ে যাওয়ার পরেই আমাদের মান্থলি ক্লোজিং হবে। সেক্ষেত্রে আমি আরেকটু ডিটেলস নিফটি নিয়ে আলোচনা করতে পারবো হোপফুলি নেক্সট উইকে। সেই ক্ষেত্রে আহ, যেখানে ক্লোজিং হয়েছে আপাতত ওপরের দিকে যেতে গিয়ে যে মাল্টিপল সাপ্লাইগুলো থাকবে সেটা নিশ্চয়ই উইকলি চার্ট দেখে আপনারা বুঝতে পারছেন। আর একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে 9 এক্সপোনেনশিয়ালের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 24,320, অর্থাৎ এই ভ্যালুটা। এবং এখানে যে হাইটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 24,336। তার মানে যে ক্লাস্টারটা আছে সেই ক্লাস্টারটা হচ্ছে 24,320 9 এক্সপোনেনশিয়ালের ভ্যালু। আর লাস্ট উইকের হাই, মানে আমরা যে উইকে দাঁড়িয়ে আছি তার পরিপ্রেক্ষিতে বলছি, হাইয়েস্ট পয়েন্টটা ছিল 24,336। তারপরের সপ্তাহে পরপর দুটো হাই ছিল, যেটা 24,537, রাউন্ড নাম্বার ধরলে 24,550। তার মানে খুব সহজ হবে কি এই জায়গাটার উপরে ক্লোজিং দেওয়াটা, সেটাই কিন্তু এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে এই উইকের যদি ওপরে গিয়ে ক্লোজিং করে তাহলে যে জায়গাগুলো হবে, এইখানে যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো তৈরি হয়ে আছে প্রিভিয়াস স্টপগুলো, এর ওপরে ক্লোজিং হবে। 9 এক্সপোনেনশিয়াল উইকলির ওপরে ক্লোজিং হবে। ফলে সেক্ষেত্রে কিন্তু একটা মাইল্ড পুল ব্যাক যেটা হচ্ছে সেটা কিন্তু কনভার্ট করতে পারে আরেকটু স্ট্রেচ র্যালির দিকে। অবশ্যই উইকের পরিপ্রেক্ষিতে যতক্ষণ না ক্লোজিং হয় ততক্ষণ আমি চিন্তা ভাবনা করব না, আগে ক্লোজিং হোক। আমি প্রথমেই বলেছি যে টিপিক্যালি ওভারসোল্ড। আমি এখানে উইকলির স্টোক্যাস্টিক্স এর পজিশন দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কি জায়গায় দাঁড়িয়েছে। উইকলির পরিপ্রেক্ষিতে উইকলি 14 ডেজ আরএসআই কি জায়গার থেকে ঘোরার চেষ্টা করছে, 40 ইজ আ ভেরি লজিক্যাল নাম্বার। ফলে স্পেস যে নেই ওপরে বাউন্স ব্যাকের সেটা এখন কিন্তু আমরা বলতে পারছি না, বরং রাদার যেখান থেকে বাউন্স ব্যাক করেছে সেখান থেকে আপসাইডে কিছুটা হলেও স্পেস আছে। এটা হচ্ছে উইকলি বিশ্লেষণ, বাজার যেখানে দাঁড়িয়ে আছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ডেলি, কারণ যেভাবে লাগাতার পড়েছে এবং ডেলি যে ধরনের জোনগুলো তৈরি করেছে তাতে আমি কয়েকটা জিনিস এখানে ড্র করার চেষ্টা করেছি টেকনিক্যালি আপনাদের বোঝানোর জন্য। ফার্স্ট হচ্ছে ফিবোনাচির এই টোটাল ফলটা, সেখানে একটা ফিবোনাচি রিট্রেসমেন্টকে রিভার্স ওয়েতে যেটা ইউজ করা হয়, যার ফলে কোন কোন জোনগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে সেটা যেমন ডটেড লাইনগুলো আছে। সিম্পল ব্লু লাইনটা হচ্ছে 13 সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা আমি সব সময় দেখি। আর এইটি নিচের দিক থেকে ব্ল্যাক কালারের যে লাইনটা উঠেছে, আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা 200 সিম্পল মুভিং অ্যাভারেজ ডেলি চার্টে। আর একটা যেটা ড্র করার চেষ্টা করেছি, যেটা আমার চার্ট দেখে মনে হয়েছে আপাতত আমরা একটা চ্যানেলের মধ্যে অবস্থান করছি।
চ্যানেলের লোয়ার ব্যান্ড থেকে ঘুরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই পর্যন্ত আমার অবজারভেশন। এইবার এইখানে যদি দেখা যায় তাহলে 200 ডিএমএ নিয়ে খুব চেঁচামেচি হলো যে 200 ডিএমএ ভেঙে গেছে। 200 ডিএমএ ভাঙছে কবে, সেটা কিন্তু দেখার বিষয়। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এন্টায়ার চার্টটা যদি পর্যবেক্ষণ করি তাহলে ডেইলি চার্টে 2023-এর এপ্রিলের যে টাচ অ্যান্ড গো করে চলে যাওয়া, তারপরে আহ, পুরো 2023, পুরো 2024 এসে নভেম্বরে আমরা একটা পেনিট্রেশনের জায়গায় এলাম। অর্থাৎ এখান থেকে একটা 200 ডিএমএ থিওরি তো সবসময় থাকে যে এক চান্সে 200 ডিএমএ ভাঙাটা একটু প্রবলেম হয়, পেনিট্রেশন হয় আবার পুলব্যাক হয় আবার পেনিট্রেশন হয়, সেটা দেখার বিষয়। অর্থাৎ অ্যাটলিস্ট 2-3 বার কনজিকিউটিভ ভাবে যদি ভাঙার চেষ্টা হয় একটু টাইম নিয়ে, মানে অ্যাটলিস্ট 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের অন্তর, সেক্ষেত্রে একটা চান্সেস থাকে যে 200 ডিএমএটা এবার হয়তো ব্রেক করতে পারে। অবভিয়াসলি 200 ডিএমএ একটা মাইলস্টোন, টেকনিক্যাল আমরা যারা অ্যানালিসিস করি, ফলে সেখানে 2-1 দিন একটু পেনিট্রেশন থেকে আবার পুল ব্যাক করে যাওয়া, পুল ব্যাকটা লাস্ট ফ্রাইডের, যেটা একই সাথে 13 ডিএম এর উপরে ক্লোজিং। বর্তমানে 13 ডিএম এর সিম্পল 13 ডিএম এর যে ভ্যালুটা দাঁড়িয়েছে সেটা রাফলি অ্যারাউন্ড 23,905, 907 এই লেভেলটার আশপাশে। অর্থাৎ একদম গায়ে গায়ে, নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম গায়ে গায়ে ক্লোজিং এসছে। কনজিকিউটিভ ভাবে যেগুলো, যে বাজার যদি উঠতে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই সব জায়গাগুলো যে যে বারবার গিয়ে ফিরে আসছে, এই জায়গাগুলো কিন্তু সাপ্লাই জোন। আর সেই সাপ্লাই জোনটায় দাঁড়িয়ে আছে 38% অফ টোটাল ফল। ইজি হবে না। তারপরেও আসছে আবার 50%। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেভাবে ডেইলি চার্টটা ভেঙেছে, এক্ষুনি পুল ব্যাক করে বাজার মোমেন্টাম স্পিডে ওপরের দিকে ছোটাটা একটু কিন্তু সংশয় থাকছে। সেই কারণে যদি আমরা ডেইলি চার্টের আরএসআই এর অবস্থান দেখি তাহলে টিপিক্যালি ওভারসোল্ড জোন থেকে আরএসআই একটা পারফেক্ট পুল ব্যাকে যাচ্ছে। প্রিভিয়াস স্টপগুলো এই সমস্ত জায়গায় আছে। অ্যাটলিস্ট ডেইলি মোমেন্টাম ক্রিয়েট করতে গেলে আরএসআই কে 60 ক্রস করতে হবে, যেটা স্কোপ কিন্তু আছে। ফলে উঠতে গেলে মেজর কিছু রেজিস্ট্যান্স লেভেল থাকছে অ্যাজ পার ফিবোনাচি। মেজর রেজিস্ট্যান্স গুলো কি কি থাকতে পারে? আহ, একটা হচ্ছে 23,974, যেটা আমরা কাছাকাছি আছি। তারপরের জায়গাটা হচ্ছে 24,414, যেটা 38%, এই জোনটা। তারপরের জায়গাটা হচ্ছে 24,770, 50%। এটা 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 অনেকটা ট্রেন ডিসাইডার ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। মারপিট হতে পারে, যাবে ফিরে আসতে পারে, আগে ওখানে যাক। ফাইনালি 61% হচ্ছে 25,125। আর যারা আরেকটু এক্সটেন্ডেড করেন, যেটা 76.4, তার ভ্যালু হচ্ছে 25,565। তার মানে আমাদের আপাতত মনে রাখতে হবে, যদি বাজার আর নতুন লো না করে, যদি এখান থেকে র্যালিটা চলতে শুরু করে, তাহলে আলটিমেটলি বাজারে ট্রেন্ড চেঞ্জ হবে, বা হওয়ার জোরদার সওয়াল থাকবে 25,550-এর ওপরে অ্যাটলিস্ট দুটো ক্লোজিং। সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে বাজার আবার তার পুনরায় স্বমহিমায় বাজারের স্ট্রেংথ ফিরে পেতে চেষ্টা করছে। তো এই ছিল আমার উইকের পরিপ্রেক্ষিতে ডেইলি এবং উইকলি নিফটির বিশ্লেষণ। যে বিশ্লেষণের মাধ্যমে আমি স্পট নিফটির উপরে বোঝানোর চেষ্টা করলাম বাজার কোথায় অবস্থান করছে, সামনের দিকের কি কি রেজিস্ট্যান্স আছে। আর ব্যক্তিগতভাবে এখানে কোনো রেকমেন্ডেশনের কথা ভাববেন না, কোনো ইন্ডেক্স বাই সেলের কথাও আমি এখানে বলছি না। দিজ আর রেজিস্ট্যান্স এরিয়া। সাপোর্ট আমি স্পেসিফিকভাবে আলোচনা করেছি, যেটা স্লাইড শো এর মাধ্যমে। তবে আপাতত যে লোয়েস্ট পয়েন্টটা বাজার করে গেছে, অর্থাৎ 23,300, এই যে জায়গাটা আছে 23,263, রাউন্ড ফিগার 23,260, এটা যতক্ষণ না ভাঙছে ততক্ষণই হচ্ছে মেন আমাদের ট্রিগার পয়েন্ট বা বেঁচে থাকা। তারপরে এটা ভাঙলে কিন্তু বাজারের পক্ষে আবার একটা সেলিং প্রেশার তৈরি হতে পারে। সেই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে, আগামী দিনের এই ভোলাটিলিটি চিন্তা ভাবনা করে তবে কিন্তু মার্কেটের পরিস্থিতির ওপরে দৃষ্টি রাখতে চেষ্টা করবেন। এবং ভোলাটিলিটিটা যে আগামী সপ্তাহে একটু বেশি হতে পারে সেটাও কিন্তু নিশ্চয়ই মনে রাখবেন। চলুন যাই ব্যাংক নিফটির আলোচনায়।
তুল্যমূল্য বিচারে ব্যাংক নিফটি যেহেতু খুব একটা বেশি ক্র্যাক করেনি, আবার খুব একটা বেশি ওঠেও নি। একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়েশন চলছে, যেটা নিফটি একটু বেশি ক্র্যাক হয়েছে। যাই হোক, যদি উইকলি দেখা যায় তাহলে ব্যাংক নিফটির আকৃতি কিছুটা এইরকম আছে। একটা ট্রেন্ড লাইন আমি ড্র করে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট টার্মে এখনো ব্যাংক নিফটি লড়াইটা চালিয়ে যাচ্ছে। কতদিন রাখতে পারবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ অলরেডি পুলব্যাক তো হয়েছে হোয়াইট ক্যান্ডেল, বাট 9 এক্সপোনেনশিয়ালের নিচেই কিন্তু ক্লোজিং আছে। সেই হিসেবে নিশ্চয়ই বুঝতে পারছেন দীর্ঘদিন ধরে একটা জায়গায় ব্যাংক নিফটি মারপিট করেই যাচ্ছে। মানে লাস্ট 3-4 মাস যদি দেখেন, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর শেষ হতে চললো, আহ, এই জোনটা ভাঙেনি। এই জোনটা বলতে আমি একটু মডিফাই করে বলবো, সেটা হচ্ছে 49,530। যদি উইথ ফিল্টার দেন তাহলে 49,500 স্পটের ব্যাংক নিফটি, এর নিচে ক্লোজিং বেশ খানিকটা প্রবলেম ক্রিয়েট করতে পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে। আগামী দিনে কোন দিকে ক্লোজিং হবে সেটার উপর ডিপেন্ড করতে হবে। টিপিক্যালি উইকলিতে ওভারসোল্ড জোন, একটা ফেজ অনুযায়ী স্টোক্যাস্টিক সেটা শো করছে এবং সেখান থেকে একটা পুল ব্যাক র্যালির চেষ্টা হচ্ছে। পুল ব্যাকটা কতটা সাস্টেন হবে কি হবে না আমি আবার কেন বলছি, মাল্টিপল সাপ্লাই জোন রেডি হয়ে আছে। 52,200, 52,600, 52,350, 52,500, মানে মাল্টিপল জোন। আশা করছি নিশ্চয়ই আপনারাও উইকলি চার্ট পর্যবেক্ষণ করলে বাড়িতে আপনারাও বুঝতে পারবেন। ব্যাংক নিফটির ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, যেমন নিফটিতে ছিল ডেলিতে, এখানেও ডেলিতে আছে, কিন্তু এখানে কিন্তু নিফটি যেমন 13 DM এর উপরে ক্লোজিং দিতে পেরেছে, ব্যাংক নিফটি কিন্তু সেই ক্লোজিংটা দিতে পারেনি শেষ শুক্রবারের পরিপ্রেক্ষিতে। যদিও এর আগেও ব্যাংক নিফটি 13 DM এর উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করেছিল, বাট সেটা একটা, তারপরে ফেলিওর, আবার একটা, তারপরে ফেলিওর। আমার চাই কনজিকিউটিভ 3টে ক্লোজিং, এবং সেই 3টে ক্লোজিং এর মধ্যে যে হাইয়েস্ট পয়েন্টটা হবে তার ওপরে ট্রেড করা, যে কোনো ইন্ডেক্সের ক্ষেত্রে ডেলি চার্টে। তবে একটা পজিটিভ চিন্তাভাবনা আমরা শুরু করতে পারি যে বাজার আবার পুনরায় একটা পজিটিভ মুভমেন্ট ওপরের দিকে যাওয়ার দেওয়ার চেষ্টা করছে। তো এই ছিল ছোটখাটোর ওপরে ব্যাংক নিফটির উইকলি বিশ্লেষণ। নেক্সট স্লাইডে আমরা দেখে নেব উইকের পরিপ্রেক্ষিতে নিফটি, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে আছে। এগুলো আমাদের আগামী সময় বাজারকে জাজমেন্ট করতে কাজে লাগতে পারে। এবার আমরা আলোচনা করব সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমি দু একটা ছোট্ট কথা বলতে চাই। দেখুন, বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, আমার কমেন্ট সেকশন খোলা থাকে, অনেকেই কমেন্ট করেন, ভালো খারাপ মন্দ। কিন্তু দেখুন, বিশেষ করে আমার জ্ঞান হতে আমি যে সমস্ত শেয়ার বাজার সম্বন্ধে অনেক কিছু জানি এটা একদমই নয়। আমি এখনও জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। তবে যিনি বলেছেন যে আমি কিছু জানি না, আমি কৃতজ্ঞ তার কাছে যে তিনি অন্তত পরপর দুদিন আমার অনুষ্ঠান দেখেছেন, কমেন্ট সেকশানে কমেন্টস করেছেন। দেখুন, আপনাদের মতো গুণীজনেদের কাছ থেকেই তো আমাদের প্রাপ্য, অন্তত আমি তো শিখি। তো প্লিজ আপনি কন্টিনিউ করুন আমার সাথে। আপনার ভ্যালুয়েবল কমেন্ট বা যদি লেভেলস দিয়ে বলেন, যেমন আপনি একটা লেভেলস বলেছিলেন সেটাও ভেঙে গেছিলো, ঠিক আছে, এইগুলো বাজারের সঙ্গে চলে। এবং আপনি বলেছেন একটা দুটো দিলেই হয়। আমি দেখুন, এটা তর্কের ব্যাপারে নেই। আপনি আপনার একটা দৃষ্টিভঙ্গি দিয়ে শেয়ার বাজারকে দেখেন বা টেকনিক্যালস দেখেন, আমি এক ধরনের ভাবে দেখার চেষ্টা করি এতদিন ধরে। তবে এইটুকু বলতে পারি, গুণীজনেদের লক্ষ্য হচ্ছে কাউকে শেখানো, কাউকে ছোট করা নয়। মানে এই যে ধরুন আপনি কমেন্ট সেকশানে বলছেন যে আপনি কিছু জানেন না, এটা একটু সামান্য হলেও ব্যক্তিগত চিন্তাভাবনার প্রতিফলন। অর্থাৎ আমার মনে হয় আপনার এটা একবার ভাবা উচিত। আর আদারওয়াইজ কমেন্ট সেকশানে অন্য গঠনমূলক সমালোচনা করুন। আমার ভুল তো থাকবেই, আমি যদি ভুল না হতাম আমি ভগবান হতাম, আর আমি তার নামে মিথ্যে কথা বলতাম। আর যেহেতু আমি আমার কমেন্ট সেকশন ব্লক করি না, আপনাদের কমেন্ট সেকশনের জন্যই আমি এখানে থাকি, এবং আপনাদের কথাবার্তার ওপর ডিপেন্ড করে আমি নানান ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করি। সবটা দিতে পারি না, সেটা আমিও জানি, সময় করতে পারি না। ফলে সাপোর্ট রেজিস্ট্যান্স একটা যেমন উইকের পরিপ্রেক্ষিতে হয়, একটা ডেলির পরিপ্রেক্ষিতে হয়। আমার যতটুকু নলেজ আছে, আমি যে ফর্মুলার পদ্ধতিভাবে ঠিক করি সেটা অনেকেই হয়তো ইউজ করেন। এখন গুগল নেটের দুনিয়া, মানে নেট সার্চ করলে ওয়েব বেস দুনিয়ায় আপনি এইসব ফর্মুলা প্রচুর পাবেন। যেটা মনে হচ্ছে আপনার
কংক্রিট লাগছে বা একটা মোটামুটি কাছাকাছি পৌঁছানো যায় তার উপরে কাজ করতে পারেন বা দেখতে পারেন, এটা আমার তরফ থেকে আমার সাজেশন। এবং ডেইলি বেসিসে আপনারা নিশ্চয়ই জানেন টম জোসেফের বিভিন্ন ধরন একটা সফটওয়্যার আছে, তার মধ্যে থেকেই এই সাপোর্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যায়। ফলে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এতগুলো হয় না, এটা যেমন আপনি আমাকে একাধারে অপমান করলেন, অন্যদিকে টম জোসেফকেও বোধহয় অপমান করলেন। এখন আপনি বলতে পারেন টম জোসেফকে, সেটা আপনি খুঁজে নিন, তাহলেই বুঝতে পারবেন। এবং আশা করছি এতদিন ধরে যে ডেইলি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে আসছি এবং উইকের পরিপ্রেক্ষিতে দিয়ে আসছি, সেটা কি অদংশে হলেও কাছাকাছি যায় না। রে আমিও তো আর বেকার বেকার দেবো না। আর রিগার্ডিং মাঝে মধ্যে যে সমস্ত কথাগুলো ভেতরে আলোচনার প্রশ্ন করতে করতে বলতে বলতে বলি যে এই জায়গাটা একটু সাবধান থাকবেন, এটা ব্যক্তিগত চার্ট অ্যানালিসিসের মাধ্যমে আসে। ফলে আমি সবাইকে ওই জন্য বলি স্কিপ না করে, হয়তো ভিডিওটা একটু বড় হয় শিক্ষামূলক দিক থেকে, তো দেখার চেষ্টা করবেন। যদি কিছু কন্ট্রিবিউশন এবং আপনাদেরও বহু মূল্যবান মতামত আমি নিই এবং আমার ভালো লাগে যারা খুব ভালো কথাবার্তা বা সাহায্য করেন আমাকে, তো ব্যক্তিগত আক্রোশ না রাখাই ভালো। আমি কোনো রকম আপনাকে খারাপ কথা বলছি না, আপনি আপনার কী বলবো মানসিকতা, যেহেতু আপনি আপনার নামটা আমি পাইনি, আমি নামটা বলতে পারছি না, এটা অক্সিজেন ফক্সিজেন কী সব আছে আপনার, তো শেয়ার বাজারে অক্সিজেন নিয়ে ভালো 2004-এর ইমেল দেখছি আপনি যেভাবে লিখেছেন, এটা মোটামুটি আপনি অনেক দিনই বাজারে আছেন, আপনাদের থেকে তো আমরা অক্সিজেন এক্সপেক্টই করি, ঠিকই তো, এবং ভালো প্রকৃত বদ অক্সিজেন যেন না আসে এটাই এক্সপেক্ট করি। তবে ক্ষমা মার্জনা করে নেবেন, আমার তো সবসময় রাইট হবে না, সত্যি আমি শিখছি এখনও এবং শেখাচ্ছি অল্প অল্প করে। তো এই ছিল, সেই জন্য সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো এটা সম্পূর্ণ ক্যালকুলেটিভ। আর আলোচনা প্রসঙ্গে মাঝে মধ্যে আলোচনা করে দিয়েছি যে কোন কোন লেভেলসগুলো একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন। তো চলুন দেখে নিই, আর সময় নষ্ট না করে এই সপ্তাহের ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স নিফটি, ব্যাক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি। অবশ্যই এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয় যে সাপোর্টে কিনবেন সাপোর্ট আর ভাঙবে না, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, বলতেও পারবেও না, এক্সেপ্ট ফেভিকল কাজ মজবুত জোড় হয়। যদি এরকম কিছু থাকে, ফেভিকল দেওয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, তাহলে হয়তো মিলতে পারে। চলুন দেখে নিই সাপোর্ট রেজিস্ট্যান্স। এবারে টেকনিক্যালি বিশ্লেষণ করার চেষ্টা করি, আমি কখনোই এখানে রেকমেন্ডেশন করি না, যেটা যারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন আপনারা দেখেন নিশ্চয়ই। হ্যাঁ, বিশেষ করে কয়েকটা স্টকের নাম নিয়ে অ্যাজ এ এক্সাম্পল, যে এই চার্টগুলোর ফর্মেশন এরকম, এখন এরকম একটা বর্তমান পরিস্থিতিতে বাজারে কী ধরনের অ্যাপ্রোচ করা যেতে পারে, এটা আমার পরিপ্রেক্ষিত বা আমি চিন্তাভাবনা এভাবেই করছি, আপনি আপনার মতো করে ভাবতে পারেন। দুটো জিনিস আজকের আলোচনার মধ্যে দিয়ে তুলে আনতে চেষ্টা করছি। একটা হচ্ছে দেখুন বাজার নিচের দিকে, তাহলে বাজারের সাথে বহু স্টক নিচের দিকে, এই সময় টেকনিক্যালি কারা আমার কাছে ভ্যালুয়েশন ওয়াইজ, আবার বলছি টেকনিক্যালি ভ্যালুয়েশন যেটা আমি করি আপনাদের মাঝে মধ্যেই বলি, আর যারা ফান্ডামেন্টালি চেক করেন তারা তো জানেন কোন কোন স্টকগুলো একটু কমফর্ট জোনে আছে, এটা একটা দিক থাকে। আর একটা দিক থাকে এগেনস্ট দ্য মার্কেট, অর্থাৎ মার্কেটকে আউটপারফর্ম করে তারা বেরিয়ে যাচ্ছে, সেটা 52 উইক হাই হতে পারে বা মোমেন্টাম ক্রিয়েট করে নতুন জায়গায় যাচ্ছে, হায়ার টপ হায়ার বটম ফর্মেশন করে এগোচ্ছে, যেখানে বাজার লোয়ার টপ লোয়ার বটম করে বাড়ছে। ফলে এই দুটো ডিফারেন্স কিন্তু মার্কেটে করা যেতে পারে এই সময়, আরও অনেকভাবে অ্যাপ্রোচ করা যায়। তো এই দুটো ডিফারেন্স এখন প্রাইস অ্যাকশনকে কেন্দ্র করে আপনারা চিন্তাভাবনা করতে পারেন, কারণ ট্রেন্ডিং মার্কেটটা এখন ডাউনওয়ার্ডস, ফলে আপওয়ার্ড ট্রেন্ডিং স্টক, তার মধ্যে কি কিছু নতুন ফ্লেভার আসছে বা মেবি জানুয়ারি কোয়ার্টারে তারা হয়তো একটা আউটপারফর্মিং রেজাল্ট দিতে পারে।
তো সেই এক্সপেকটেশন হয়তো তাদের স্টক প্রাইসের দিকে মোমেন্টাম তৈরি করছে। আর একটা হচ্ছে আমি পিওরলি বলছি ওভারসোল্ড জোন ভ্যালুয়েশন, সেখান থেকে হয়তো বাউন্স ব্যাক করবে। তো এই সমস্ত কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে আজকে বাংলায় যেমন তিনটে, হিন্দি ভার্সানেও তিনটে আলোচনা করেছি, অ্যাপ্রোচ করেছি। এটা শুধুমাত্রই টেকনিক্যালসের প্রয়োগ। আমি কখনোই এখানে আপনাদেরকে এই স্টকগুলোকে ইনফ্লুয়েন্স করছি না যে এই স্টকগুলো আপনারা কিনুন। আপনারা আপনাদের মতো করে অবশ্যই বাড়িতে যাচাই করবেন, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন। দেয়ার আফটার এনিথিং আপনারা ওই ধরনের ক্রাইটেরিয়া আছে এরকম কোনো স্টকের উপরে আপনারা নিশ্চয়ই তার একটু টেকনিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারেন। চলুন যাই তিনটে স্টকের আলোচনায়। আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করছি, স্টকের নামগুলো যথাক্রমে কেফিন টেক, পিএফসি এবং স্টার্লিং টুলস। প্রসঙ্গত উল্লেখ করতে পারি যে এগুলো শুধুমাত্রই বিশ্লেষণ, টেকনিক্যালসের কিছু প্রয়োগ করে দেখানোর চেষ্টা করছি যে বাজারের সাথে এইটার পার্থক্য কোথায় তৈরি হয়েছে, বা ওভারঅল মার্কেটে বিভিন্ন ধরনের স্টকের সাথে এই চার্টগুলোর কি পার্থক্য তৈরি হয়েছে। এটা কোনো বাই বা কোনো ধরনের ইনফ্লুয়েন্স করানোর চেষ্টা করছি না আপনাদের যে এই স্টকগুলো আপনারা গিয়ে কিনুন এবং এখান থেকে আপনারা প্রফিট পেতে পারেন, কখনোই না। এখান থেকে লস হওয়ার সম্ভাবনাও ঠিক ততটাই আছে। ফলে টেকনিক্যাল বিশ্লেষণগুলো আমি চেষ্টা করছি যেটা আপনাদের এডুকেশন পারপাসে কাজে লাগতে পারে। কেফিনটেক তুলনামূলক নতুন স্টক, এবং যদি দেখা যায় আমরা যে ডিফল্ট 13-26 একটা কম্বিনেশন উইকলিতে ইউজ করছি, সেটা বারবার পরীক্ষিত হচ্ছে এবং তারপরে একটা করে পুল ব্যাক হচ্ছে। এইটাই চলছে সিন্স 2022-এর লিস্টমেন্টের পর থেকে। এটা একটা উইকলি চার্ট, এবং লাস্ট অগাস্টের পর থেকে একটা একটা টিপিক্যাল কনসলিডেশনের মধ্যে আছে এবং চেষ্টা করেছে বারে বারে উপরের দিকে যাবার, বাট ফাইনালি ওপর থেকে সেল অফও হচ্ছে। কিন্তু পজিটিভিটি কি আছে? পজিটিভিটি হচ্ছে যে জোনটা আমাদের ভ্যালুয়েশন জোন হিসেবে আমরা যে চিন্তা ভাবনা করি, টেকনিক্যালি অন্তত আমি তো করি, সেটা হচ্ছে 13 আর 26-এর মিড পয়েন্ট বা এই জোনগুলো। আবার সেই জোন থেকেই পুল ব্যাকগুলো করছে। ফলে দেখার বিষয় একটাই, এরকম একটা পরিস্থিতিতে বাজার যেখানে র্যান্ডাম সেল অফ হওয়ার পরে একটু ঘোরার চেষ্টা করছে, এটা কিন্তু প্রায় একই জায়গায় ঘোরাঘুরি করছে এবং ট্রাই করছে উপরের দিকে যাওয়ার জন্য। ফলে মোমেন্টামগুলো লক্ষ্য করলে বোঝা যাবে, সঙ্গে ভলিউমটা ডেফিনেটলি চেক করবেন। এমএসিডির উইকলি স্লোপটা যেটা এতদিন ধরে নেগেটিভ 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 হতে হতে আসছিল, সেটা কিন্তু এই উইকে সামান্য একটা স্লোপের পরিবর্তন দেখা গেছে। বাট খেয়াল রাখতে হবে, একটা উইকের পরিবর্তন কিন্তু প্রথম পরিবর্তনটাই পজিটিভিটি হয়ে হবে, আমরা নেব না। বাট পরিবর্তনটা হয়েছে, সেই জন্য আমরা এই স্টকটাকে ফোকাসে রাখবো, দেখবো স্টকের বিহেভিয়ার কি হয়। উইকলি স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ উইকলি আরএসআই ইন্ডিকেট করার চেষ্টা করছে যে মোমেন্টামটা তৈরি হচ্ছে, তৈরি কন্টিনিউ হবে কিনা, তৈরি হচ্ছে। ফলে উইকলির অন্যান্য জিনিসগুলো পর্যবেক্ষণ করলে কেফিনটেক আগামী 3 সপ্তাহ থেকে 3 মাসের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই চার্টটাকে ভালো করে অবজারভেশন করব। বাকি অন্যান্য প্যারামিটার্স, অন্যান্য দিক অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা প্লিজ আপনারা নিজেদের কাছে করে নেবেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একটু সলা পরামর্শ অবশ্যই করে নেবেন। পিএফসি অপেক্ষাকৃত পুরনো স্টক, যে নতুন ধরনের জেনারেশন স্টক চলছে তার মধ্যে অপেক্ষাকৃত পুরনো স্টক, প্রচুর ডেটা আছে, একটা ভালো রাইজের পর এমন একটা জোন যেখানে একটা কিসিং পয়েন্টে দাঁড়িয়ে আছে 1326, এবং মাল্টিপল সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে উইকের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায়, তাহলে ইন বিটুইন 430 থেকে 440-এর মধ্যে এটা একটা জোন। আর ঠিক ওপরের দিকেও কিন্তু মাল্টিপল টপ তৈরি হয়ে আছে। ফলে ভেরি ইন্টারেস্টিং জায়গায় পিএফসির চার্টটা দাঁড়িয়ে আছে। সেই কারণে পিএফসির চার্টটা পর্যবেক্ষণের প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে। উইকলি এমএসিডির স্লোপটা যদি দেখা যায়, তাহলে দীর্ঘ নেগেটিভিটি থাকার পর এইখানে এসে সবেমাত্র নেগেটিভ জোন থেকেই একটু কম হয়েছে। মানে আমি যদি একটু বোল্ড করি, আপনারা তো একটু বুঝতে পারবেন যে কতটা জায়গায় দাঁড়িয়েছে। ঠিক এই ছোট্ট ডট যেটা দেখছেন, এটাই হচ্ছে এমএসিডির স্লোপ ঘোরার। এই যে কন্টিনিউশন নিচেই আছে, এইটা আগেরটার থেকে একটু পজিটিভ। ওই যে বললাম প্রথম সপ্তাহ উইকের পরিপ্রেক্ষিতে, আরো 2 সপ্তাহ মিনিমাম আমাদের এই স্টকটাকে পর্যবেক্ষণে রাখতে হবে। ঠিক উইকলি স্টোক্যাস্টিক্স অ্যাজ ওয়েল অ্যাজ উইকলি আরএসআই
চেষ্টা করছে মোমেন্টামটা দেখানোর ওপরে। কন্টিনিউয়েশন হবে কি হবে না সেটা মার্কেটের ডিউরিং দ্য মার্কেট সেশন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য পিএফসি রেডার লিস্টে আমি রাখবো। আপনারা এর উপরে আরো অনেক যে সমস্ত স্টাডি আছে সেটা করতে পারেন। নেক্সট স্টক একটু ইন্টারেস্টিং, স্টার্লিং টুলস। খুব একটা কমন স্টকের মধ্যে পড়ে না। প্রিভিয়াস যে টপ সেটার এইখানে গিয়ে ব্রেকআউট, তারপরে সেই ব্রেকআউটকে আবার রিভিজিট করা স্টার্লিং টুলস, এটা একটা ভালো লক্ষণ। রিভিজিট করা, আবার নতুন যাওয়া, আবার আসা, অর্থাৎ কেন্দ্রবিন্দু সেই প্রিভিয়াস টপের হাইটা যেটা মানে 480। এখানে অন্যান্য জিনিস আপনারা আরো অ্যাপ্লাই করতে পারেন, বাট 1326 ওই মিড পয়েন্ট, তারপরে পুল ব্যাক করে আবার উপরের দিকে যাওয়া। লাস্ট উইকে নতুন হাই করতে পারেনি, বাট পজিটিভিটি দেখিয়েছে, অর্থাৎ ফ্রাইডে ক্লোজিং এর পরে। উইকলি এমএসিডি ইন্টারেস্টিং, স্লোপ চেঞ্জ আছে। এছাড়া উইকলি স্টোক্যাস্টিক্স এবং উইকলি আরএসআই মোমেন্টাম ক্যারি হচ্ছে, এটা ইন্ডিকেট করার চেষ্টা করছে। ফলে নেক্সট উইক অনওয়ার্ড এই তিনটি স্টক, কে ফিনটেক, পিএফসি এবং স্টার্লিং টুলস, আগামী 3 সপ্তাহ থেকে 3 মাসের জন্য রেডার লিস্টে রাখবো, বিহেভিয়ার দেখব, চার্ট পর্যবেক্ষণ করব। কোনো ধরনের রেকমেন্ডেশন নয়। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। তিনটে স্টকের আলোচনা শোনার পর যেটা পার্ট আমাদের থাকে, আজকে যদিও ব্রেকআউট স্টক আছে, আমি লাস্টের দিকে যাচ্ছি, তবে শিক্ষামূলক দিক থেকে যেহেতু এই ব্যাপারটা করি, চেষ্টা করে যাচ্ছি এখনও, দিস ইজ দ্য আইডিয়াল টাইম। আমি আবার বলছি, অলরেডি টুকটুক করে দু চারজন ভর্তি হওয়া শুরু হয়ে গেছে। আজকেও বোধহয় কেউ একজন মেল করেছেন এবং একজন দুজন ফোন করেছেন, সরি আমি মেলের উত্তর দিতে পারিনি, আমি আজকে মানে নেক্সট সোমবার থেকে আশা করছি অ্যান্সার সবকটা করে দেবো। তো দিস ইজ দ্য আইডিয়াল টাইম। কেন বলছি, দেখুন, পজিটিভ বাজারে ইনভেস্টার, ট্রেডার সবাই সাকসেস। দিস ইজ দ্য বাজার যেখানে ব্যক্তিগত নৈপুণ্যের প্রয়োজন হয়, টেকনিক্যালসের অ্যাবসোলিউট প্রয়োগটা এখানে দেখানো যেতে পারে। আপনি যদি ফান্ডামেন্টালি স্ট্রং হন, আপনি ফান্ডামেন্টালি এই জায়গাটায় প্রয়োগ করতে পারেন। তো এই তর্ক বিতর্ক নেই যে কে আগে চলবে, টেকনিক্যাল না ফান্ডামেন্টাল, এটার মধ্যে আমি নেই। বাট হ্যাঁ, খারাপ বাজারে টেকনিক্যালসের প্রয়োগগুলো ধরা এবং এই সময় মার্কেটে টেকনিক্যালের টেস্টিংগুলো হয়ে যায়, তবে যদি প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে কিছু করেন, যেখানেই করুন, একটা গাইডেন্স নিয়ে আগামী দিনে বাজারে সঙ্গে চলার চেষ্টা করুন। আমার মনে হয় আগামী 2 বছর শর্টার টাইম ফ্রেম চিন্তাভাবনা করবেন না। আমি দেখেছি, কেন এই প্রসঙ্গে এই কথাটা বললাম, যতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে প্রত্যেকেরই একটা ভিউ থাকে, 7-8 বছরে ডাবল, 20 বছরে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ডে 10 বছর। বাট স্টক মার্কেটে তারা যখনই আসে তখনই তাদের চিন্তাভাবনা হচ্ছে 5 দিন, 5 ঘন্টা, 5 মাস, 1 বছর। ওয়াই নট 5 ইয়ার্স, 10 ইয়ার্সের সাইকেল? আমার মনে হয় দিস ইজ দ্য টাইম। এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে থেকে যদি আপনারা এগোতে চান, টেকনিক্যালি কীভাবে দেখতে হয় সেইটুকু পড়াশোনার মিনিমাম ক্রাইটেরিয়ায়। আমি কোর্স বিক্রি করার ব্যাপারের জন্য বলছি না, ডেফিনেটলি যেটা শেখাই তার এগেনস্ট একটা সময়ের পরিবর্তে দাম, আর একদম বেসিক থেকে একটু স্ক্র্যাচে পৌঁছানোর চেষ্টা করি টেকনিক্যালসের মাধ্যমে, যেটা পুরোপুরি অনলাইন ক্লাস, প্রত্যেক রবিবার ক্লাস। আগামী জানুয়ারি মাস থেকে আমি মানে বছরে 2-3টে ক্লাস করি, তার মধ্যে এই 2025-এর প্রথম ব্যাচ 12th অফ জানুয়ারি, মানে প্রত্যেক রবিবার, যেহেতু সেকেন্ড রবিবারটা পড়েছে 12th অফ জানুয়ারি, ওই দিন থেকে শুরু করব। যেহেতু অনলাইন ক্লাস, আপনি যেখানেই থাকুন না কেন, আপনার অনলাইনে সন্ধ্যেবেলা 6:30 থেকে ক্লাসটা শুরু হয়, 8:30 9টা পর্যন্ত ক্লাস চলে। চেষ্টা করি টেকনিক্যালি সেগুলোকে প্রয়োগ করে দেখানো। টেকনিক্যাল একটা বিরাট সাবজেক্ট। আমি আবার বলছি, আমার একটা ক্ষুদ্র প্রয়াস থাকে যাতে আপনাদের বেস লেভেলটা বা ঠিকঠাক একটা অ্যাপ্রোচ থাকে যে কীভাবে টেকনিক্যালসটা কখন কীভাবে দেখব। তো এই সংক্রান্ত এই ক্লাস, আরও যদি ডিটেলস জানতে চান, ডেফিনেটলি নিচে আমার যে স্ক্রোল করে ইমেল যাচ্ছে, ইমেলে আপনি মেল করতে পারেন আপনার ডিটেলস দিয়ে, আমি আমার ফোন নাম্বার কিংবা নিজেই যোগাযোগ করে নেব বাকি সমস্ত কথাবার্তার জন্য। অর্থাৎ কোর্সের ভেতরে আমি কী কী জিনিস করাবো, বেসিক্যালি কোন জিনিসগুলো অ্যাপ্রোচ করব, কী কী মানে সফটওয়্যারের প্রয়োজন হবে, ব্রডব্যান্ডের প্রয়োজন হবে, এই সব জিনিসগুলো আলোচনা করে, আর অবশ্যই পারিশ্রমিকের ব্যাপারটা তো থাকছে। তো এই সমস্ত জিনিস নিয়ে যদি ইচ্ছুক হন, তাহলে পড়াশোনার দিকটা একবার ভাবতে পারেন। এটা সময়, আমি আবারও বলছি, আর এটা একটা প্রসেস। এরম নয় যে আজকে আপনি ক্লাস করলেন, 3 মাস 6 মাস পরে আপনি দারুণভাবে স্টক মার্কেটকে এনজয় করবেন, নট দ্যাট, বাট এটা একটা প্রসেস। আবার বলছি, যত দিন যাবে তত আপনি বুঝতে পারবেন কি অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয়।
তো এটা হলো পড়াশোনার ব্যাপার। এবারে ফাইনালি আজকে ব্রেকআউট স্টকগুলো আনছি, বাট আবার বলছি এই ব্রেকআউট স্টকগুলো মানে কিন্তু কোনো ধরনের রেকমেন্ডেশন নয় বাই বা সেলের। টেকনিক্যালি ব্রেকআউট, আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। এই ব্রেকআউটগুলোর পরে টেকনিক্যাল চার্টের কী পরিবর্তন হলো সেটা আমার একটা ইনপুট মাত্র। সেই জন্য আমি সবসময় বলি আমি এখানে যা যা কন্টেন্ট ক্রিয়েট করি এগুলো আমার ইনপুট, কৃতিত্ব সবই আপনাদের। তো অ্যাপ্লিকেশানগুলো কিভাবে সাজাবেন, কিভাবে কি করবেন, আপনার অ্যাপ্রোচ কী হবে, সেগুলো আপনাকে একটু খুঁজে নিতেই হবে। আমি একটা ইনপুট মাত্র দিতে পারি। তো চলুন যাই ব্রেকআউট স্টকে। শেষের দিকে চলে এসেছি। আপনাদের প্রচুর প্রশ্নে জমা পড়ে গেছে। প্রশ্ন বলতে মানে সঠিক প্রশ্ন, ঠিকঠাক প্রশ্ন। বিভিন্ন স্টক নিয়ে জিজ্ঞেস করেন। কেউ একদিন জিজ্ঞেস করেছেন বাজার আর কত নিচে যাবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে বাজার যখন উঠছিল তখন আমার প্রচুর স্টুডেন্ট বা অন্যান্যজন দেখা হতে আর কতই যাবে, মান্থলি আরএসআই এই, উইকলি আরএসআই এই সংখ্যার আরএসআই এই, আর কোথায় যাবে, থামবে না। আমার তখন একটাই উত্তর ছিল যে মোমেন্টাম এমন একটা জিনিস, কোথায় গিয়ে আটকাবে সেটা ডেফিনেটলি প্রেডিক্ট করাটা খুব মুশকিল। তবুও সাবধানতা তো অবলম্বন করতেই হয়। সেই সাবধানতার মাধ্যম দিয়েই আমাদের সবকটা টেকনিক্যালসের প্যারামিটার সেট করতে হয়। সব জায়গায় সব প্যারামিটার চলে না। যাই হোক, তো এখন ঠিক উল্টো, আরও নামবে, আরও কোথায় নামবে। কেউ বলছে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের কী আছে? ইনভেস্টমেন্ট না জুয়া সাট্টা করেছেন, তার থেকে বেটার স্টক মার্কেটে না এসে লটারির দোকানে যান, কম পয়সার ওপর দিকে লাট্রাই হবে। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে গেলে একটু হলেও বুদ্ধির প্রয়োজন। আমি বারবার বলছি, প্রচুর ধাক্কা খেয়ে তো এই জায়গায় এসছি। ইনভেস্টমেন্টের টাইম হোরাইজন থাকবে, আর আপনি যদি পিওরলি ডে ট্রেডার হন তাহলে দিনের দিনে খেলা শেষ করুন। সেটা আপনার হাতে যদি স্কিল থাকে। আমি কখনোই সেটাকে প্রমোট করি না। ডে ট্রেডিং ভেরি ডিফিকাল্ট কাজ। যারা করতে পারেন থ্যাঙ্কস, তাদেরকে হ্যাটস অফ। আর তা না হলে বাজার এইসব প্রশ্নের উত্তরগুলো আমি চেষ্টা করছি নেক্সট ভিডিওর মাধ্যমে, যে মার্কেটে, কারণ নেক্সট ভিডিওটা কেন বলছি, যে মান্থলি ক্লোজিং হয়ে যাবে, ফলে আমি একটা মান্থলি আর উইকলির কম্বিনেশনে আলোচনা করতে পারবো যে বাজারের অ্যাকচুয়ালি কোথায় আমরা আছি আর কি কি প্রবাবল জায়গা আমাদের আছে, সেটা নিচেতেই হোক বা সেটা ওপরেই হোক। তো সেই জন্য মান্থলি ক্লোজিংটা হয়ে গেলে আরেকটু ডিরেকশনালি ব্যাপারটা বোঝার চেষ্টা করবো। আর যেহেতু নতুন বছরের দিকে আমরা এগোচ্ছি, যেটা হচ্ছে বাজেটের দিকে, অর্থাৎ বাজেট এক্সপেক্টেড ভ্যালি, দুটো মানে টুইন ভ্যালির এক্সপেকটেশন একটা থাকছেই ভেতরে ভেতরে। একটা হচ্ছে রিসেন্ট যেটা আমি থামলেন করেছি, সেন্টার র্যালি এবং বাজেট এক্সপেকটেশন। এই দুটোকে মাথায় রেখেই আগামী সময়ের চিন্তাভাবনাটা রাখবেন। দেখছি আপনারা যে সমস্ত প্রশ্নপত্রগুলো দিয়েছেন আমি কতটা উত্তর করতে পারবো। আর যদি চ্যানেল ভালো লাগে, যারা নতুন এসছেন বিশেষ করে আজকে, যদি আমার চ্যানেল ভালো লাগে আমি অবশ্যই রিকোয়েস্ট করি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশানে গঠনমূলক আলোচনা করলে উত্তর দেব, গঠনমূলকের বাইরে করলে আমি অ্যাভয়েড করি।
এবং অতিরিক্ত খারাপ হলে ব্লক করতে বাধ্য হব। তো এই হচ্ছে মোটামুটি ইনস্ট্রাকশন, মানে আপনাদের সাথে ফ্রেন্ডলি ঘরোয়া মতো করে ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে কথাবার্তা বলি। আজকের এই আশা রেখে শেষ করছি যে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অন্য একজনকে জানাতে পারেন পরিবারের সদস্যদের যে বাংলায় শেয়ার বাজার সম্বন্ধে চেষ্টা করছি শিক্ষামূলক দিক থেকে একটা ইনপুট দেবার কাজ আপনাকেই করতে হবে। আজ শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।